নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, দেখো, যে সমস্ত অ্যাসপিরেন্টরা চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য সেশনটি ইম্পর্টেন্ট, বাট স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে রেলওয়ে পরীক্ষার্থীর জন্য। আর সত্যি রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্য গুড নিউজ, স্পেশালি যারা বাংলা থেকে রেলওয়ের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ইউথের যে জিকে এবং সায়েন্সের বই রয়েছে রেলওয়ে স্পেশাল, যেটা তোমাদের রেলওয়ের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিমান্ডিং বুক, সেই বইয়ের এবারে সম্পূর্ণ বাংলাতে তোমরা ভাবানুবাদ পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। ওকে, তো আজকে আমরা জিকে সেশনটা স্টার্ট করছি। জিকেতে ইউথের বইয়ের ইতিহাস থেকে প্রথম যে চ্যাপ্টার দুটো রয়েছে আজকে, সেই দুটো চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, একটা হচ্ছে স্টোন এজ আর একটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর এইভাবেই প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করে দেব ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। ওকে, তাহলে বিষয় হচ্ছে তোমরা কীভাবে ক্লাস এবং পিডিএফ পাবে। রেগুলার ক্লাস ইউটিউবে পাবে, সো ইউটিউবকে ফলো করলেই হবে। আমি তোমাদেরকে খুব শীঘ্রই রুটিনটা জানিয়ে দেবো। ওকে, আর পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে একটু ক্লাসটা কন্টিনিউ করতে হবে, দেন আমি বলে দেবো পিডিএফ তোমরা কোন জায়গা থেকে কীভাবে ডাউনলোড করবে। ওকে, তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটাই, যে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা রেলওয়ে স্পেশাল প্রিপারেশন নিচ্ছে তাদের প্রত্যেকে খবরটা জানিয়ে দাও এবং সকলে মিলে ক্লাস করো প্রত্যেক দিন। ওকে, কালকে থেকে তোমাদের সায়েন্সের ক্লাসও স্টার্ট হচ্ছে। তো দেখো, আজকে আমরা ইতিহাসের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, এটা হচ্ছে তোমার আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, নিচের কোনটি প্রাগৈতিহাসিক সময়ের মানব ক্রিয়াকলাপ ও সভ্যতার সঠিক কালানুক্রমিক ক্রম? কোশ্চেনটার অর্থ বুঝতে পেরেছো? দেখো, কোশ্চেন এটাই বলছে যে নিচে যে আমাদের সময়টা দেওয়া রয়েছে বা টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে, সেই টাইম পিরিয়ডটা বলছে মানুষের যে অ্যাক্টিভিটি বা মানুষের যে রেভলিউশন তার উপরে নির্ধারণ করে রয়েছে। তো যেটা সঠিক, যেটা কারেক্ট, সেটাই আমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে, সময় অনুসারে। তাহলে এখানে রাইট আনসার কী হবে বলো? অপশান এ, বি, সি, ডির মধ্যে সঠিক আনসার কে পারবে? চলো কমেন্ট করো দেখি, ঠিক আছে। প্রত্যেক কোশ্চেনের জন্য তোমাদেরকে একটা আমি সময় দেব, এর মধ্যে তোমরা সঠিক উত্তর করার চেষ্টা করবে। যদি না পারো আমি তোমাদের ডিসকাশন করে দেবো, ঠিক আছে। তো চলো, এই কোশ্চেনের তোমাদের সঠিক আনসার হয়ে যাবে কি? সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। ওকে, পেলিওলিথিক এজ হচ্ছে তোমাদের সব থেকে প্রাচীন, তারপরে হচ্ছে কি মেসোলিথিক, তারপরে হচ্ছে নিউলিথিক। এটা কি জিনিস, এগুলো কীভাবে কাজ করে স্যার, এগুলো কীভাবে আমরা জানবো যে কোনটা আগে কোনটা পরে? দেখো, এই জিনিসগুলো একটু তোমাদের কনসেপচুয়াল বুঝতে হবে। খুব ভালোভাবে যদি বোঝাই তো মডার্ন যুগে যেটার এক্সাম্পল দেওয়া যাবে সেটা হচ্ছে মোবাইল। দেখো, মোবাইল তোমার হচ্ছে 1990-এর দশকেই চলে এসেছিলো, ঠিক আছে। তখন যে মোবাইল ছিল সেই মোবাইলের সাইজ এখন কি রয়েছে? সেই সাইজ আর এখন নেই, বা সেই স্টাইলের নেই। তারপরে 2000 সালে যে মোবাইলটা এলো, ঠিক আছে, সেটা একটু কী হয়ে গেল, ল্যান্ড ফোন থেকে তোমার ওই উইথাউট ওয়্যারলেস ফোন চলে এলো, ঠিক আছে, ওয়্যারলেস ফোন চলে এলো। আর তারপরে যে টাইমটা আসছে তোমার 2010, এই 2010-এর পরে কি চলে আসছে? স্মার্টফোন চলে আসছে, ঠিক আছে। আর তারপরে এখন যেটা চলছে তোমার 2020, এটাতে কি চলে আসছে? স্মার্টফোন, আবার আলট্রা লেভেলে, ঠিক আছে। এআই চলে এসছে, বিভিন্ন ধরনের টুলস চলে এসছে যেগুলো তোমার খুব ইজিলি স্মার্টফোনকে স্মার্ট কম্পিউটারের মতো ইউজ করা যায়। ওকে, তো এই যে টাইম পিরিয়ডটা 1990 থেকে 2020, এই যে তোমার 40টা বছরের সময়, এই 40টা বছরে মোবাইলের যে রেভলিউশন সেটাকে আমরা নাম দিতে পারি কীভাবে? আমরা এইটাকে নাম দিয়ে দিতে পারি যে মোবাইলের একটা প্রারম্ভিক সময় বলা যেতে পারে, ঠিক আছে। মোবাইলের একটা প্রারম্ভিক সময়, বা বলা যেতে পারে এটাকে একদম প্রাচীন সময়। আর তারপরে এই যে টাইমটা 2010, এটাকে বলা যেতে পারে মধ্যকালীন সময় মোবাইলের। আর এই যে 2020-এর পরে যে টাইমটা চলছে এটাকে বলা যেতে পারে মোবাইলের সব থেকে ভালো সময় বলা যেতে পারে। যেটাকে কি বলা যেতে পারে? যেটাকে বলা যেতে পারে যে সব থেকে স্বর্ণ সময় বলা যেতে পারে, ঠিক আছে, গোল্ডেন টাইম বলা যেতে পারে, গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। তো এই জিনিসটাই হচ্ছে তোমার এখানে
রয়েছে। এই যে পেলিওলিথিক সময়কাল, মেসোলিথিক সময়কাল, নিওলিথিক সময়কাল, এটা হচ্ছে ওই পাথরের উপরে নির্ভর করে। বিষয়টা এবার বুঝতে পেরেছো? এইখানে এবার তোমার যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেটা পড়ো, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যে মানব ক্রিয়াকলাপ ও সভ্যতার প্রাগৈতিহাসিক সময়কালকে তিনটি সময়ে ভাগ করা হয়েছে। একটা কি পেলিওলিথিক এজ, যেটা হচ্ছে পুরনো পাথর যুগ, একটা হচ্ছে মেসোলিথিক এজ, যেটা হচ্ছে মধ্য পাথর যুগ, আর একটা হচ্ছে নিওলিথিক এজ, যেটা হচ্ছে নতুন পাথর যুগ। ওকে, এই সময়টি আমাদের প্রাথমিক মানব পূর্বপুরুষের দ্বারা সরঞ্জামের ব্যবহারের মাধ্যমে চিহ্নিত, মানে যেটা তোমার হচ্ছে একদম প্রাথমিক, সেটাতে কি করা হতো, সেটাতে শুধুমাত্র মানুষেরা জাস্ট ওই কি বলবো তোমার পাথরের ব্যবহার একটু আধটু জানছিল। ঠিক আছে? আর তারা যেমনটা পশু বসবাস করে পৃথিবীতে সেই মতো করেই বাস করতো। কোন টাইমে? এই পেলিওলিথিক এজতে, মানে পুরনো পাথর যুগে। আর তারপর যে টাইমটা এলো মধ্য পাথর যুগ, এই সময় তারা পাথর থেকে একটু ব্যবহার করতে শিখলো, পাথরের থেকে আগুন জ্বালানো, পাথর দিয়ে পশুকে শিকার করা, এই জিনিসগুলো ধীরে ধীরে তারা শিখলো। ঠিক আছে? বা তাদের মাথায় এই জিনিসগুলো এলো, তো সেটাই হচ্ছে মধ্য পাথর যুগ। তারপর যেটা হচ্ছে নিওলিথিক এজ, এই টাইমটাতে তারা পাথরের বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে শিখে গেল। ঠিক আছে? কীভাবে পাথরকে ধারালো করা যায়, ছোঁচালো করা যায়, পাথর দিয়ে কীভাবে পশুকে আঘাত করা যায়, এই ধরনের একটা তাদের মাইন্ডসেট এলো, যেটা দ্বারা তারা পাথরকে বিভিন্নভাবে ইউজ করতে শুরু করলো। সেটাই হচ্ছে তোমার নিউ পাথর যুগ। ওকে, আর এই যে বলা যেতে পারে পাথরের যুগের যে বিকাশিত সময়, সেটা হচ্ছে আজ থেকে 2.5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে? আজ থেকে 2.5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে। ওকে, আর তারপরে পরবর্তী সময়ে ধীরে ধীরে চাষবাস ও খাদ্যের উপরে রূপান্তরিত হতে থাকে মানুষ, আর সেই টাইমটাকে আমরা পরবর্তীতে কী জানছি? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামে জানছি। ঠিক আছে? তো চলো এইবারে দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 2। তো কি বলো, কোশ্চেনের সাথে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? মানে কোনো কিছু ডাউট থাকছে না তো? এইভাবে আমি প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদের ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? কোনো চাপ নেই, পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এমনটা নয় যে জাস্ট কোশ্চেনটার আনসারটা টিক করে দিয়ে চলে যাবো। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2 এখানে সঠিক আনসার কী পারবে বলো? কে পারবে সঠিক আনসার করতে? নিচের কোনটি পাথর যুগের 3টি প্রধান সময়ের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে? যে পাথরের 3টা টাইম পিরিয়ড রয়েছে, সেই 3টা টাইম পিরিয়ডের মধ্যে কোনটা নয়? পেলিওলিথিক, নিওলিথিক, তাম্র পাথর যুগ নাকি মেসোলিথিক? দেখো, এই যে পাথরের যুগ, এই সময় কিন্তু কোনো ধাতুর আবিষ্কার হয়নি। ঠিক আছে? সো এখানে তাম্র পাথর যুগ বলে তো কোনো সময় হতেই পারে না। সো এখানে রাইট আনসার কী যাবে? অপশান সি। ঠিক আছে? কোশ্চেনটা ভালোভাবে পড়ে নেবে। কি বলছে এখানে? যে 3টি সময়ের মধ্যে কোনটা পাথর যুগের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে? সেটা এখানে জিজ্ঞেস করেছিল। ঠিক আছে? দেখো এনটিপিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3 কী রয়েছে? ভারতের কোথায় বলছে পাথর যুগের শিলাচিত্র পাওয়া যায়? ভারতের কোন লোকেশনের মধ্যে পাথর যুগের শিলাচিত্র পাওয়া যায়? এই কোশ্চেনের আনসার কে কে পারবে বলো দেখি? অপশান এ, বি, সি, ডির মধ্যে সঠিক আনসার কী হবে? এখানে তোমার সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। এখানে অপশান সি হবে না, তোমার অপশান বি হবে এখানে সঠিক আনসার। ঠিক আছে? অপশান বি হবে সঠিক আনসার। ভারতের ভীমবেটকাতে তোমার পাথর যুগের শিলাচিত্র পাওয়া যায়। এলিফ্যান্ট গুহা তো তোমার হচ্ছে ওই এশিয়ান হিস্ট্রির পার্ট। ঠিক আছে? এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা তো তোমার ইয়ের মধ্যে রয়েছে, মুম্বাইয়ের মধ্যে রয়েছে। ওকে, যাই হোক, ভীমবেটকা সম্পর্কে এখানে আলোচনা করে নিই আমরা। ভীমবেটকা শিলা আশ্রয়স্থল মধ্যপ্রদেশের রায়সেন জেলার হোসাঙ্গাবাদ এবং ভোপালের মধ্যে অবস্থিত হচ্ছে ভীমবেটকা। এই গুহাগুলি 1957 সালে ভিএস ওয়ালকার দ্বারা আবিষ্কৃত হয়। এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা 7টি পাহাড় এবং 10 কিমির বেশি বিস্তৃত এবং 750টিরও বেশি শিলা আশ্রয় বা শিলাস্তর নিয়ে গঠিত। ঠিক আছে? তাহলে এখান থেকে ইনফরমেশনটা নোট করে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের কোথায় পাথর যুগের শিলাচিত্র পাওয়া যায়, তো রাইট অ্যান্সার হবে ভীমবেটকা, যেটা আবিষ্কার হয়েছে 1957-তে। কার দ্বারা? ভিএস ওয়ালকারের দ্বারা। আর এটা ইউনেস্কোর একটা তোমার বিশ্ব ঐতিহ্যবাহী অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এর যে এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10 কিমি এলাকা জুড়ে রয়েছে এবং এটা হচ্ছে 750টিরও বেশি শিলা আশ্রয়স্থল নিয়ে গঠিত। ওকে, আর এখান থেকে আলোচনা করার মতো কী রয়েছে? এটা নালন্দা তো তোমার ওই বিহারের বিশ্ববিদ্যালয়, যেটাকে বখতিয়ার খিলজি ধ্বংস করেছিল, যেটার বিষয়ে এখন
পুরো ট্রেন্ডিং টপিক, ঠিক আছে। এলিফ্যান্ট গুহা তো মহারাষ্ট্রে অবস্থিত, বাঘ গুহা বলে তো কোনো জিনিস নেই। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনের আনসার তোমাদের প্রত্যেকের করা উচিত, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4, যে ভীমবেটকা গুহাগুলি কখন আবিষ্কৃত হয়েছিল? খুব ইজি কোশ্চেন। এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1957 থেকে 1958। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভীমবেটকার গুহাগুলি কোথায় অবস্থিত? এটাও তোমার দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রেলওয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকেই কোশ্চেন করে, বাট কি করে, সেই জায়গা থেকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল সেটার রিপিট খুব কম দেখা যায়, ঠিক আছে। রিপিট তারা কিন্তু খুব কম করে। এসএসসির ক্ষেত্রে রিপিট আমরা বেশি দেখি, কিন্তু রেলের ক্ষেত্রে রিপিট হয় না, তারা ওই জায়গাটাকে ঘুরিয়ে দেয়। এই যে ভীমবেটকা সম্পর্কে দেখো তোমাদের পরবর্তী কোশ্চেনগুলো কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো যে জায়গা থেকে তোমরা কোশ্চেন পাবে সেই জায়গাটাকে তোমরা খুঁটিনাটি নোট করে রাখবে খাতায়, ঠিক আছে। ওখান থেকেই তোমরা পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে। ওকে, আর টিসিএসের প্যাটার্নই রয়েছে, এই প্যাটার্নই টিসিএস কোশ্চেন করে। ভীমবেটকার শিলা আশ্রয়স্থল কী জন্য বিখ্যাত? বলো। অপশান এ বি সি ডির মধ্যে সঠিক আনসার। মৌর্য রাজবংশের সময় চিত্রের জন্য, মুঘলদের ভাস্কর্যের জন্য, নাকি প্রারম্ভিক দ্রাবিড় যুগের চিহ্নের জন্য, নাকি ভারতীয় উপমহাদেশের মানব জীবনে প্রাচীনতম চিহ্নগুলির জন্য? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম যে চিহ্নগুলো সেগুলো পাওয়া যায় কোথায়? এই ভীমবেটকা আশ্রয়স্থলতে। ওকে, এখানে দেখো ডিটেলসটা লেখা রয়েছে। ভীমবেটকা শিলা আশ্রয়স্থল মধ্য ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যা প্রাগৈতিহাসিক, পেলিওলিথিক, মেসোলিথিক সময়কাল এবং ঐতিহাসিক সময়কালকে অন্তর্ভুক্ত করে। এটি বিন্ধ্য পর্বতমালার মধ্যে রয়েছে। বিন্ধ্য পর্বতমালার পাদদেশে কেন্দ্রীয় ভারতীয় মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি প্রাকৃতিক শিলা আশ্রয় স্থলে শিলাচিত্রে একটি চমৎকার সংগ্রহস্থল। এটি ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রাচীনতম চিহ্নগুলি এবং পাথর যুগের প্রমাণগুলিকে নিদর্শন করে। ভীমবেটকা শিলা আশ্রয়স্থল 2003 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছে। ওকে, তো এই পয়েন্টগুলো নোট করে রাখবে, যেগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ভীমবেটকার গুহাগুলি কত বৎসর পুরনো বলে বিবেচিত হয়? অ্যাপ্রক্সিমেটলি কত বছর পুরনো বলে বিবেচিত হয়? দেখো, একটা জায়গা থেকে জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করছে, ভীমবেটকা থেকেই তোমার সব কোশ্চেন স্টোনে যে জিজ্ঞেস করেছে। তো রাইট অ্যান্সার এখানে কি হবে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ভীমবেটকার গুহাগুলি আজ থেকে 30,000 বৎসর পুরনো বলে তোমার বিবেচিত হয়, ঠিক আছে। ভীমবেটকার গুহাগুলি প্রায় আজ থেকে 30,000 বৎসর পুরনো বলে বিবেচিত হয়, যেখানে এই গুহাগুলি করা চিত্রগুলি প্রায় 12,000 বৎসর পুরনো বলে মনে করা হয়, ঠিক আছে। এই গুহাগুলিতে করা চিত্রগুলি 12,000 বলে। এই যে দেখো, তোমরা বলবে যে স্যার পাথর যুগ তো স্যার 2.5 লাখ বছর আগের, তাহলে এখানে বলছে যে গুহাগুলি মাত্র 30 বছর আগে, ঠিক আছে। এখানে 30 বছর বলতে আমরা জানি না 2.5 বছর, সরি 2.5 বলছি আরও, তোমার 2500 বছর আগে আমাদের সিন্ধু সভ্যতা, তার ঠিক 5 বছর আগে যে সময়টা, সেটা কি নামে পরিচিত? সেটাও পাথর যুগ নামেই পরিচিত, প্রস্তর যুগ নামেই পরিচিত। সেই টাইমটাতে মানে একদম প্রস্তর যুগের যেটা পতনের টাইম বা বলা যেতে পারে শেষ সময়, সেই সময় তোমার এই গুহার মানে কি বলবো ওটাকে আবিষ্কার হয়েছিল বলে বিবেচনা করা হয়। এবং এই গুহাগুলিতে যে পিকচার রয়েছে বা যে চিত্রগুলি রয়েছে সেগুলো মোটামুটি ধরা হয় যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে টাইমটা সেই সময়ই এটা করা হয়েছিল। ওকে, নেক্সট। প্রথম চাকার উপাদান কি ছিল? প্রথম চাকার উপাদান কি দিয়ে তৈরি ছিল? রবার, কাঁচ, কাঠ নাকি লোহা? লোহা তো প্রশ্নই আসে না, ঠিক আছে। কাঁচ তো প্রশ্নই আসে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কাঠ। কাঠ দিয়ে প্রথম চাকা তৈরি হয়েছিল। দেখো, এই যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আর আমাদেরকে শেষে প্রকৃতির কাছেই ছুটতে হবে। দেখো, আমরা যত জিনিসেই এখন উন্নতি করে ফেলি না কেন, এই যে রাবার প্রকৃতির জন্য ভালো জিনিস নয়, ঠিক আছে। কাঁচ, লোহা এগুলো একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, কিন্তু কাঠ কি কখনো শেষ হওয়ার জিনিস? প্রকৃতির উপরে যদি আমরা কাজ করে যাই, গাছ লাগিয়ে যাই কন্টিনিউ, গাছ কাটলাম গাছ লাগালাম, তাহলে কি কখনো কাঠ শেষ হবে? হবে না, ঠিক আছে। এটা এক ধরনের সেই রিসাইকেল বিন টাইপের সিস্টেম। বাট লোহা এগুলো লিমিটেড জিনিস, এগুলো শেষ হয়ে যাবে একটা সময়ের পর পৃথিবীতে, ঠিক আছে। তো এই জন্যই আমাদেরকে প্রকৃতির উপরেই নির্ভর করে সব কিছু
চলতে হবে ভবিষ্যতেও, ঠিক আছে। এখন হয়তো আমরা যতই উন্নত হয়ে যাই না কেন, প্রকৃতির উপরেই আমরা নির্ভরশীল। নেক্সট দেখো, প্রথম কাঠের চাকার আবিষ্কার, আচ্ছা এখানে ইনফরমেশনটা রয়েছে না। প্রথম কাঠের চাকার আবিষ্কার মেসোপটেমিয়ার, ইরাক যে বর্তমান স্থানটা, সেই মেসোপটেমিয়ার স্থানেই বলছে আবিষ্কার হয়েছিল আজ থেকে ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দে, ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দে। এই চাকা কাঠের বেশ কয়েক কোটি তক্তা সংযুক্ত করে তৈরি করা হয়েছিল এবং এটি সুমেরীয় সভ্যতার সময়কালে আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে কাঠের চাকার আবিষ্কার সেটা হয়েছিল কোথায়, মেসোপটেমিয়াতে, যেটা বর্তমানে ইরাক নামে পরিচিত, আজ থেকে ৩,৫০০ খ্রিস্টপূর্বাব্দে। আর এটা কার সময়কালে বা কোন সভ্যতার সময়কালে আবিষ্কৃত হয়েছিল, তোমরা রাখবে সুমেরীয় সভ্যতার সময়কালে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, ইন্ডাস ভ্যালি সভ্যতার নিচের কোন স্থানটি পাঞ্জাব অবস্থিত, ঠিক আছে। ইন্দাস, এখানে তোমার একটু ভুল হয়েছে, ইন্ডাস হবে, ইন্ডাস। অ্যাকচুয়ালি মানে পরবর্তী ক্ষেত্রে যে আরবীয়রা আসছে বা আর্যরা আসছে, তারা কিন্তু এই ইন্ডাসকে, সিন্ধুকে তারা এইভাবেই উচ্চারণ করতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের ভুল হয়েছে টাইপিংয়ে, এটা ড হবে, সেটা দ হয়ে গেছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হয়ে গেছে, এটা ইন্ডাস হয়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলছে নিচের কোন স্থানটি পাঞ্জাব অবস্থিত, তাহলে পাঞ্জাব অবস্থিত। সিন্ধু সভ্যতার কোন স্থানটি, তোমাদেরকে আমি রিসেন্টলি দেখো সিন্ধু সভ্যতার ক্লাস ডিটেলসে করিয়েছি, পেড কোর্সও করিয়েছি, ইউটিউবের উপর ফ্রি কোর্সও করিয়েছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, জিকের উপর যারা আমার কাছে পেড কোর্স স্পেশাল পড়তে চাও, ঠিক আছে, তারা কি করবে, স্ক্রিনে একটা আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি, দেখো এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে, যারা পড়তে চাও পেড কোর্স। এই নাম্বারটাতে তোমাদের জন্য সব কিছু সুবিধা রয়েছে। ইনস্টলমেন্ট দিলে তোমরা ৩০০ টাকা ইনস্টলমেন্টে পড়তে পারবে, ঠিক আছে। মাত্র যদি তোমরা ওয়ান টাইম ফি করো পেমেন্ট, তাহলে পড়ে যাবে তোমাদের মনে হচ্ছে আই থিঙ্ক 439, ঠিক আছে। যদি তোমরা ওয়ান টাইম পেমেন্ট করো, তোমাদের পরীক্ষা পর্যন্ত সমস্ত সিলেবাস, রিভিশন, মক টেস্টের সমস্ত কিছু এই কোর্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, চলো এই কোশ্চেনের আনসার করো। কোশ্চেন নাম্বার 9 আনসার হবে তোমার অপশন ডি, ঠিক আছে। ইন্ডাস ভ্যালি সভ্যতার নিচের কোন সাইটটি পাঞ্জাব অবস্থিত, রোপারটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কিছুগুলো সাইট আর তার স্থান দেওয়া রয়েছে। কোট ডিজি, যেটা হচ্ছে সিন্ধে অবস্থিত, বর্তমান পাকিস্তানে। আর বনওয়ালি, যেটা হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। আর বালু, যেটা হরিয়ানাতে অবস্থিত। আর রোপার, যেটা পাঞ্জাবে অবস্থিত। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করছি আমাদের কোর্সে, ঠিক আছে। এছাড়া ইউটিউবের উপরও যে ক্লাসটা রয়েছে সেখানেও আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতাকালে যে সেলগুলি ক্রাফট প্রোডাকশনের জন্য কোথা থেকে, আচ্ছা এখানে কোশ্চেনটা এক সেকেন্ড, আমার মনে হচ্ছে বঙ্গানুবাদটা ঠিকঠাক হয়েছে কি হয়নি। সিন্ধু সভ্যতা সময়কালে সেলগুলি ক্রাফট প্রোডাকশনের জন্য কোথা থেকে সংগ্রহ না, ঠিকই রয়েছে। চলো, এখানে কোশ্চেন এটাই বলছে যে সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে যে সেলগুলি, অর্থাৎ এখানে পাথরের কথা বলা হচ্ছে, সেই পাথরগুলি বলছে ক্রাফট প্রোডাকশনের জন্য কোথা থেকে সংগ্রহ করা হতো, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নাগেশ্বর থেকে সেলগুলোকে সংগ্রহ করা হতো, ঠিক আছে। ডিটেলসটা এখানে দেখো, হরপ্পাররা বিভিন্ন উপায়ে ক্রাফট প্রোডাকশনের জন্য উপকরণ সংগ্রহ করত। তারা নাগেশ্বর ও বালাকোটে বসতি স্থাপন করেছিল, যেখানে সেলগুলি পাওয়া যেত। একটি নীল পাথর ছিল যা অত্যন্ত মূল্যবান ছিল, এবং লোথাল, যা ভরুচির কাছাকাছি ছিল, যা গুজরাট থেকে কার্নেলিয়ানের উৎস ছিল, এবং সিটাটাইট দক্ষিণ রাজস্থান ও উত্তর গুজরাট থেকে সংগ্রহ করা হয়েছিল। এগুলো সব পাথরের নাম, ঠিক আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্নেলিয়াস, সিটাটাইট, এগুলো সব হচ্ছে তোমার পাথরের নাম, ওকে, এবং এগুলো খুব মূল্যবান পাথর। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বেশিরভাগ আদর্শ হরপ্পান সিলগুলি কোন ধরনের নরম পাথর থেকে তৈরি ছিল, যা বর্গাকার আকারে 2x2 মাত্রায় ছিল এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো। বলো কোশ্চেন নাম্বার 11 রাইট আনসার কে কে পারবে, কোশ্চেন নাম্বার 11 রাইট আনসার কে কে পারবে। এখানে তোমার রাইট আনসার হয়ে যাবে অপশান সি, এই যে 2x2 মাত্রায় ছিল তোমার সিয়াটাইট পাথরগুলো, ঠিক আছে, যেগুলো হরপ্পানের
সিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার একটা নরম পাথর থেকে তৈরি হয়েছিল এবং এটা বর্গাকারে রয়েছে, ঠিক আছে, এটা বর্গাকারে রয়েছে 2x2-তে, ঠিক আছে, এই সিটাটাইট পাথরগুলো। বেশিরভাগ আদর্শ হরপ্পান সিলগুলি সিটাটাইট থেকে তৈরি ছিল। সিটাটাইট এক ধরনের নরম পাথর যা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত, বর্গাকার আকারে 2x2 মাত্রায় এগুলো ছিল, এই সিটাটাইট পাথর। ওকে, নেক্সট, হরপ্পান সভ্যতার কোন নির্মাণ উপকরণটি ব্যবহৃত হয়েছিল? হরপ্পা সভ্যতায় কোন নির্মাণ উপকরণটি আছে, মানে হরপ্পা সভ্যতাতে নির্মাণ করার জন্য, ঘর বাড়ি নির্মাণের জন্য কোন উপকরণটি ব্যবহৃত হয়েছিল? ঠিক আছে, কিসের প্রয়োজন ছিল? কাদামাটি, লাল বেলে পাথর, পোড়াইট নাকি সূর্য শুকানো? কোনটা? তোমরা সবাই পড়েছো পোড়াইট, অপশান সি হবে এখানে রাইট আনসার। পোড়াইট দিয়ে হরপ্পা সভ্যতার যে ঘর বাড়ি বা অন্যান্য যে সমস্ত জায়গা সেগুলোও সব এই পোড়াইট দিয়েই তৈরি, ম্যাক্সিমামটা। হরপ্পান সভ্যতার নির্মাণ উপকরণ হিসাবে পোড়াইট ব্যবহৃত হতো, যা 4:2:1 অনুপাতে ছাপে তৈরি হতো, ঠিক আছে, 4:2:1 অনুপাতে, মানে ইটের যে শেপটা কেমন হয়, এই মতো শেপটা হয়। এটা যদি 4 হয়, ঠিক আছে, তাহলে তোমার হয়তো শেপটা বানাতো এটাকে 2, আর এখানে 1-এর শেপটাকে বানাতো মানে এই যে সাইডের হতো, ঠিক আছে, সাইডে হয়তো ইটের শেপটা অনেকটা সেই লুডোর ছক্কার মতো হয়, তো ওই সাইডটা এখানে ওই সাইজটা রয়েছে এক। চলো, নেক্সট হচ্ছে তোমার যে কোশ্চেন নাম্বার 13, প্রত্নতাত্ত্বিক বিবি লাল কখন মিরাট জেলার হস্তিনাপুরে খনন পরিচালনা করেছিলেন? প্রত্নতাত্ত্বিক বিবি লাল কখন মিরাট জেলার হস্তিনাপুরে খনন পরিচালনা করেছিলেন? কোশ্চেন নাম্বার 13। সো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 1951 থেকে 1952-র মধ্যে বিবিলাল মিরাট জেলার হস্তিনাপুরে খনন পরিচালনা শুরু করেছিলেন, ঠিক আছে। মিরাট জেলার মধ্যে এই যে হস্তিনাপুর, এটা একটা প্লেস যেখানে তোমার এই খনন কার্য স্টার্ট হয়েছিল। কিসের উদ্দেশ্যে? প্রাচীন ইতিহাস জানার উদ্দেশ্যে। ওকে, চলো এখানে ডিটেলসটা দেখো। 1951 থেকে 1952-র মধ্যে প্রফেসর বিবিলাল মিরাট জেলার হস্তিনাপুরে খনন পরিচালনা করেছিলেন। মজার বিষয় হলো হস্তিনাপুরে খননে প্রায় 800 খ্রিস্টপূর্বাব্দে গঙ্গার একটি প্রচণ্ড বন্যা পলিসড গ্রে ওয়ার বসতির একটি বড় অংশ ধ্বংস করেছিল। আচ্ছা, তোমার এখানে একটা জাস্ট কি বলা যেতে পারে, ইমাজিনেশন বলা যেতে পারে, ঠিক আছে, প্রেডিকশন বলা যেতে পারে। জানা যায় যে গঙ্গার উপরে একটা বিরাট প্রবল বন্যা আসে, যে বন্যাটাতে এই হস্তিনাপুর এলাকায় একটা বিরাট ইফেক্ট ফেলেছিল, যার প্রভাবটা তারা দেখতে পায় খনন কার্যতে, ঠিক আছে, যে একটা সেই দেখো প্রকৃতি, তোমাদেরকে বললাম না প্রকৃতির যে খেলা, ঠিক আছে, প্রকৃতির উপরে কেউ নয়। প্রকৃতির এই যে সুনামি বলো, ভূমিকম্প বলো, বন্যা বলো, ঠিক আছে, এগুলো যখন আসে না, এই ডিজাস্টারগুলোকে কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। আর এগুলো যে ক্ষতিটা করে বা এরা যখন এদের মানে প্রকাণ্ড রূপ ধারণ করে, তখন কিন্তু কোনো কিছু দ্বারা এগুলোকে আটকানো সম্ভব হয় না, ঠিক আছে। আর যার প্রমাণ আমরা পরবর্তীতে ইতিহাসে দেখতে পাই। তো প্রকৃতি সব থেকে উপরে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এই জন্যই আমরা বারবার মানে বোঝার চেষ্টা করি না, বা অনেক মনীষী অনেক দার্শনিকরা বলেন যে প্রকৃতিকে ধ্যানে রাখতে হবে, কিন্তু বর্তমানে তো আমরা প্রকৃতির উপরে সবাই খেলছি, ঠিক আছে, নানানভাবে। কীভাবে খেলছি সেটা আমরা সবাই জানি, বাট তবু প্রকৃতির খেয়াল রাখা ব্যক্তিত্ব খুবই কম। মহেঞ্জোদাড়ো পাওয়া গ্রেট বাথ একটি বিশাল ড্যাশ ছিল, ঠিক আছে। মহেঞ্জোদাড়োতে পাওয়া যে একটা স্নানাগার, সেই স্নানাগারটা কী ছিল? বৃত্তাকার, নলাকার, ত্রিভুজাকার নাকি আয়তাকার? অপশান ABCDর মধ্যে সঠিক আনসার হয়ে দাঁড়াবে এখানে অপশান ডি, আয়তাকার, ঠিক আছে, আয়তাকার। এই মতো ছিল তোমার হচ্ছে মহেঞ্জোদাড়োর পাওয়া একটা স্নানাগার। এখানে কি বলা হচ্ছে? মহেঞ্জোদাড়োর গ্রেট বাথ প্রাচীন ইন্দাস ভ্যালি সভ্যতার, এখানে সিন্ধু সভ্যতা হবে, ঠিক আছে, সিন্ধু সভ্যতা ধ্বংসাবশেষের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাঠামোর মধ্যে একটি। এই আয়তাকার, এটি হচ্ছে আকারে আয়তাকার। 1922 সালে RD ব্যানার্জি, রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন। তিনি পশুপতির একটি শিল খুঁজে পেয়েছিলেন। পশুপতির শিল একটা খুঁজে পেয়েছিলেন কোথায়? এই মহেঞ্জোদাড়োতে। শিলটি একটি আসীন চিত্রকে চিত্রিত করে, যা সম্ভবত 3মুখী, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন।
কোশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে, হরপ্পা শহরটি 1990 থেকে 1921 সালের দিকে কোন নদীর তীরে খনন করা হয়েছিল? হরপ্পা সভ্যতাটি কি বলা হচ্ছে 1920 থেকে 1921 সালের কোন দিকে? কোশ্চেনটা সেট আপটা কি গোলমাল হচ্ছে কোনো জায়গাতে? হরপ্পা শহরটি 1990 সালের দিকে কোন নদীর তীরে খনন করা হয়েছিল? আচ্ছা, প্রশ্নটা একটু সেট আপে গোলমাল হয়েছে। প্রশ্নটা এইভাবে হতো যে 1990 সালের সময়ে কোন হরপ্পার শহর, সরি একটু আমার ভুল হয়ে গেল ব্যাপারটা ইয়ে করতে গিয়ে। এখানে জিনিসটি হবে যে 1920 সালে ড্যাশ নদীর তীরে ড্যাশ শহরটি আমরা পেয়েছিলাম, বা তোমার কোন নদীর খনন কার্য 1920 সালে হয়েছিল। এটা ভাষাটা আমার গোলমাল হয়েছে, এখানে ভাষাটাকে বিভিন্নভাবে সেট আপ করা যেত। সবথেকে বেস্ট যেটা হতো সেটা হচ্ছে যে 1920 সালে সিন্ধু সভ্যতার কোন শহর, বা কোন শহর হবে না, সিন্ধু সভ্যতার হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত যার খনন কার্য হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো আই থিঙ্ক কোশ্চেনটা। যাই হোক, এটা আমি মানে নিজেও পাজেল হয়ে যাচ্ছি যে কীভাবে সেট আপ করলে বেটার হবে। তো এই কোশ্চেনের আনসারটা আশা করি তোমরা কোশ্চেনটা পড়ে বুঝতে পারছো, মোটামুটি সেট আপটা রয়েছে। হরপ্পা শহরটি বলছে 1920 সালের দিকে কোন নদীর তীরে খনন করা হয়েছিল, মানে হরপ্পা শহরটি কোন নদীর উপরে সেটাই এখানে জিজ্ঞেস করছে। সিম্পলি যদি বলি, ঠিক আছে, হরপ্পা শহর কোন নদীর উপরে রয়েছে? কে পারবে বলতে? হরপ্পা শহর হচ্ছে তোমার রাবি নদীর উপরে, রাবি নদীর উপরে হচ্ছে হরপ্পা শহর। ওকে, আচ্ছা, আর এই রাবি নদী কী নামে পরিচিত, মানে কী নামে পরিচিত তোমাদেরকে বলেছিলাম না আমাদের ডিটেলসের ক্লাসে? কে কে পারবে কমেন্টে জানাও দেখি রাবি নদী কী নামে পরিচিত। নেক্সট দেখো, 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা হরপ্পা শহর খনন করা হয়েছিল। ওকে, এটা একটা ভালো পয়েন্ট, নোট করে রাখবে। 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা হরপ্পা শহর খনন করা হয়েছিল। এটি রাবি নদীর তীরে পাঞ্জাব, বর্তমানে পাঞ্জাব নয়, বর্তমানে পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তানের মন্টোগোরামি জেলায় অবস্থিত। এই যে সাইট হরপ্পা, এটি ইন্ডাস ভ্যালির প্রথম আবিষ্কৃত সাইট। হরপ্পা শহরের প্রধান আবিষ্কৃত ছিল মানব শরীরের অঙ্গবিন্যাসের বেলে পাথরের মূর্তি, শস্যাগার, বনগাগাড়ি, গ্রেট বার্ড, শস্যাগার, ব্রোঞ্জ, নিত্যরস মেয়ে, ঠিক আছে, এগুলো সব তোমাদেরকে আমি পিকচার দেখিয়ে দিয়েছিলাম আমাদের ক্লাসে। পশুপতি সিল, দাড়ি মানুষের সিয়াটাট মূর্তি, বোনা সুতির একটি টুকরো, ওগুলো সব তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, পিকচার সমেত। নেক্সট, আচ্ছা, ক্লাসের আলোচনা কি স্লো হচ্ছে? যদি তোমরা বলো যে স্লো হচ্ছে তাহলে কিন্তু আমরা একটু ফাস্ট করব পরবর্তী সেশনে, ঠিক আছে। এটা কত মিনিট হলো? আচ্ছা, আধ ঘন্টাতে আমরা 15টা কোশ্চেন আলোচনা করলাম, মানে অ্যাপ্রক্সিমেটলি একটা কোশ্চেন ডিসকাশন করতে আমাদের 2 মিনিট সময় লাগছে। তো তোমরা জানাবে যদি মনে করো যে কোশ্চেন আরেকটু ফাস্ট আমাদেরকে আলোচনা করতে হবে, তাহলে সেটাও হবে। আর যদি বলো যে না ঠিক আছে, আমার মনে হয় বেশি ফাস্ট করে দিলে তোমরা সেটা শুনতে বোর ফিল করবে। আর ইউটিউবের মধ্যে তোমাদের কাছে তো রয়েছে অলরেডি ফাস্ট ফরওয়ার্ড করার অপশান, ঠিক আছে। তো চলো, বিখ্যাত ইন্ডাস ভ্যালি স্থল মহেঞ্জোদাড়ো প্রথমবার কোন বিশিষ্ট ভারতীয় প্রত্নতাত্ত্বিক দ্বারা খনন করা হয়েছিল? সিম্পল জিজ্ঞেস করা হচ্ছে, মহেঞ্জোদাড়ো যে স্থানটি, সেই স্থানটি কার দ্বারা আবিষ্কার করা হয়েছিল বা খনন কার্য প্রথম করা হয়েছিল? তো এখানে যেটা বললাম একটু আগেই সেটাই হবে রাইট অ্যান্সার, আর.ডি. ব্যানার্জি, অর্থাৎ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এখানে বলা হচ্ছে, বা রাখালদাস ব্যানার্জি কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর দয়ারাম সাহানি 1901 সালে হচ্ছে হরপ্পা, যেটা প্রথম সাইট সিন্ধু সভ্যতার। নেক্সট, এখানে তোমার কি রয়েছে দেখো, বিখ্যাত ইন্ডাস ভ্যালির স্থল মহেঞ্জোদাড়ো, যেটা মৃতের ঢিলা। আচ্ছা, প্রথমবার বিশিষ্ট ভারতীয় প্রত্নতাত্ত্বিক আর.ডি. ব্যানার্জি দ্বারা 1922 সালে খনন করা হয়েছিল। স্থানটি পাকিস্তানের পাঞ্জাবের লারকানা জেলার মধ্যে ইন্দাস নদীর উপরে অবস্থিত, ঠিক আছে। এই সিন্ধু নদী, ইন্দাস মিনস এখানে সিন্ধু নদীর কথা বলা হচ্ছে, ঠিক আছে, সিন্ধু নদী। ওকে, সিন্ধু নদীর কথা এখানে বলা হচ্ছে। তাহলে পাকিস্তানের পাঞ্জাবের লারকানা জেলার সিন্ধু নদীর তীরে অবস্থিত হচ্ছে মহেঞ্জোদাড়ো শহরটি, যেটা 1922-তে আবিষ্কার করা হয়েছিল
আরডি ব্যানার্জি দ্বারা। ঠিক আছে, মহেঞ্জোদাড়োর কথার অর্থ হচ্ছে কি মৃতের ঢিলা বা মৃতের স্তূপ। নেক্সট, ইন্ডাস ভ্যালি সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কি বলো? ইন্ডাস ভ্যালি সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান, এখানে রাইট অ্যান্সার কি? প্রথম আবিষ্কৃত স্থান যেটা বললাম তোমাদেরকে হরপ্পা 1921-তে দয়ারাম সাহানি দ্বারা। নেক্সট, সিন্ধু সভ্যতার একটি শহর ড্যাশ অর্থে মৃতের ঢিলা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার কোন শহরটি অর্থ হচ্ছে মৃতের ঢিলা বা মৃতের স্তূপ? মৃতের স্তূপ বলো, এখানে রাইট অ্যান্সার কী হবে? একটু আগেই বললাম, এখানে রাইট অ্যান্সার হবে যে মহেঞ্জোদাড়ো। ঠিক আছে, মহেঞ্জোদাড়ো। দেখো এখানে কী ডিটেলস রয়েছে। এই স্থানে প্রাচীন মূল বান্যতা 1922 সালে প্রথমবারের মতো চেনা যায়। এটি হরপ্পার অবিশ্বাস্য খোঁজের 1 বছর পরে, এটা ভুল হয়েছে, টাইপিং হরপ্পা হবে। ঠিক আছে, হারাপ্পা করে দিয়েছে টাইপার। পরবর্তী অভিযানগুলো প্রমাণ করে এই ঢিলাগুলিতে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহরের অবশেষ রয়েছে। এটি পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ হলো মৃতের ঢিলা বা মৃতের স্তূপ। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত বলো? এটা অপশানের উপর ডিপেন্ড করবে। যদি ডিটেলসে থাকে অপশানের মধ্যে তাহলে ডিটেলস, যদি তোমার সিম্পল জিজ্ঞেস করে দেশ তাহলে দেশও হয়ে যেতে পারে, আর যদি সিম্পল ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করে তাহলে ডিস্ট্রিক্টও হয়ে যেতে পারে। ঠিক আছে, যেগুলো তোমাদেরকে বললাম এটা অপশান টু অপশান ভেরি করবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কোনটা? অপশান অনুযায়ী এখানে তোমার যে অপশানগুলো রয়েছে সেই অপশানের মধ্যে রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে অপশান কি? বি, পাঞ্জাব। তৎকালীন সময়ে পাঞ্জাবই ছিল মহেঞ্জোদাড়ো। ওকে চলো, সিন্ধ কিন্তু মহেঞ্জোদাড়ো অবস্থিত নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার হরপ্পান সভ্যতার কোন শহর সুতরাং প্রায় শিল্প উৎপাদনে প্রদত্ত, যার মধ্যে হলো মহুরা তৈরি, সেল কাটা, ধাতু শিল্পন, সিল তৈরি ও ওজন তৈরি। মানে হরপ্পার কোন সাইটে এই সমস্ত কাজগুলো দেখা যেত? ঠিক আছে, মহুরা তৈরি হতো, সেল কাটা যেত, ধাতু শিল্পন হতো, সিল তৈরি হতো, কোন সাইটে দেখা যেত বলে? এগুলো আলোচনা করেছিলাম। রাইট অ্যান্সার হয়ে যাবে চাহুনদারো। ঠিক আছে, অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার, চাহুনদারো। নেক্সট দেখো, এই প্রত্যেকটা সাইটের তোমাদের ডিটেলস আমি আলোচনা কিন্তু ইউটিউবের উপরও করে দিয়েছি এবং পেড কোর্সও করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন অবস্থানে নটরাজ একটি এখানে ভারত বলাটা ঠিক হবে না। নিম্নলিখিত কোন অবস্থানে নটরাজ একটি পাথরের পুরুষ নৃত্যশিল্পী এখানে নৃত্যশিল্পী পাওয়া গিয়েছিল হবে, এটা হয়েছিল হবে না। ঠিক আছে, পাওয়া গিয়েছিল হবে এই ভাষাটা, আর এখানে এটা হয়ে যাবে গিয়েছিল। নিম্নলিখিত কোন অবস্থানে নটরাজ একটি পাথরের পুরুষ নৃত্যশিল্পী পাওয়া গিয়েছিল? ঠিক আছে, গিয়েছিল। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হরপ্পা। ঠিক আছে, অপশান সি হবে রাইট অ্যান্সার। হরপ্পা থেকে প্রাপ্য পুরুষ নৃত্যশিল্পী টোরসো ক্যারট পাথর দিয়ে তৈরি। এটা একটা পয়েন্টটা নোট করে রাখবে, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ইন ফিউচার যে তোমার নটরাজ মূর্তিটা পাওয়া গেছে হরপ্পাতে, সেটা কোন পাথর দিয়ে তৈরি? টোরসো ক্যারট পাথর দিয়ে তৈরি। এটির ডান পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বা পা নাচের অবস্থানে ছাদবিহীন। ঠিক আছে, এই মূর্তিটি মতামত অনুযায়ী নটরাজের মূল রূপ প্রতিষ্ঠান করা হয়। এর উচ্চতা হচ্ছে 7 থেকে 8 ইঞ্চি। ওকে নেক্সট, নিম্নলিখিত কোনটি গুজরাটের অবিশ্বাস্য হরপ্পান অবস্থান ছিল? আচ্ছা, গুজরাটের সব থেকে অবিশ্বাস্য হরপ্পান সাইটটার নাম কি তা এখানে জিজ্ঞেস করছে। তো গুজরাটের সব থেকে অবিশ্বাস্য সাইট বা বলা যেতে পারে সব থেকে ইম্পর্টেন্ট সাইট বা বলা যেতে পারে সব থেকে কিউরিওসিটির সাইট, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ধোলাভিরা। ঠিক আছে, যার কাজ এখনও চলছে। সাম্প্রতিককালে হরপ্পান সাইট ধোলাভিরা আগস্ট 2021-এ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়। এটি গুজরাটের কচ্ছের রণে অবস্থিত। এটি গুজরাট থেকে চতুর্থ সাইট আবিষ্কৃত। ঠিক আছে, সিন্ধু সভ্যতা এবং ভারতের 40তম সাইট হিসাবে প্রকাশিত হয়েছে। এটি 1967 এবং 1968 সালে একজন বিখ্যাত জগদপতি যোশী দ্বারা, ঠিক আছে, যোশী দ্বারা প্রাথমিক অবশ্যই হিসাবে খুঁজে পাওয়া হয়েছিল। আচ্ছা, মানে এখানে তোমার যে যোশীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, যে যোশী আবিষ্কার করেছিল সাইটটা 1967 to 1968 মধ্যে। ওকে
আচ্ছা, আর এখান থেকে একটা কোশ্চেন আমার মাথায় আসছিল, যেটা তোমাদের এই যে বললাম কোচ্ছের রনতে কোন নদী পতিত হয়েছে, বলো দেখি কোচ্ছের রনতে কোন নদী পতিত হয়েছে, জিওগ্রাফির কোশ্চেন। উৎপত্তি সেই নদীর স্থল হচ্ছে আরাবলি পর্বত, রাজস্থানের, কিন্তু পতিত স্থান কোথায়, কে কে পারবে কমেন্টে জানাবে তো, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি কি বলছে ইন্ডাস ভ্যালির অংশ নয়, ঠিক আছে। এটা হিন্দুস ভ্যালি হয়ে গেছে, জাতা হয়ে গেছে, এটা হবে সিন্ধু সভ্যতা অ্যাকচুয়ালি, ঠিক আছে, সিন্ধু সভ্যতা। বলছে নিম্নলিখিত কোনটি সিন্ধু সভ্যতার অংশ নয়, মহেঞ্জোদাড়ো, হরপ্পা, নাকি লোথার, নাকি উরুক। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উরুক, ঠিক আছে। কি রয়েছে এখানে, বলছে সিন্ধু সভ্যতার প্রধান যে সাইটগুলি রয়েছে, প্রধান সাইটগুলো কোনলা, মহেঞ্জোদাড়ো, কালীবঙ্গা, হরপ্পা, ধোলাভিরা, লোথাল, রাখিগড়ি। যেমন ইউরুক হচ্ছে সুমেরীয় সভ্যতার শহর, সুমেরিয়ান সভ্যতার শহর, ইডুস সভ্যতার প্রাথমিক স্থান, এবং হরপ্পা ইন্ডুস, আচ্ছা ইডুস আরও বলছে, এটা ইন্ডাস হবে। আমি এগুলো জিনিসগুলো একটু চোখ বুলালে ভালো ছিল ব্যাপারটা, ঠিক আছে। নোটসটা আমি মানে এই জায়গাগুলো সব আমি ইংলিশে লিখেছি, এবার যে টাইপার মহাশয় তিনি যা করেছেন সে আলাদা লেভেলের কাজ করে দিয়েছেন, তিনি সেটাকে বাংলায় ইন্ডাস লিখেছেন, হয়তো টাইপার সেটা টাইপ দিয়েছে ইন্ডুস হয়ে গেছে, ঠিক আছে। এই মতো একটা মানে যেমনটা আমার মোবাইলে টাইপ করি সেই মতো একটা বিষয় হয়ে গেছে। আর যেহেতু তাড়াতাড়ি বলেছিলাম টাইপ করতে, তো যাতা টাইপ করে দিয়েছে, দেখাইনি, এই কারণে এতে ইন্ডাস ভ্যালি সভ্যতার ডাকা হয়। আচ্ছা, বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতার যে সিন্ধু সভ্যতা বলা যাবে না, এটাকে এইভাবে বলা যেতে পারে যে হ্যাঁ সিন্ধু সভ্যতাই বলা হবে এখানে ঠিকঠাক। যে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়, একটা কোশ্চেন হতেই পারে, সিন্ধু সভ্যতায় কেন হরপ্পা সভ্যতা বলা হয়। তো এখানে তোমার যদি রিজন ধরা হয়, তো রিজন একটাই যে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম যে সাইট সেটা হচ্ছে হরপ্পা, ঠিক আছে। তো যে প্রথম সাইটটা হরপ্পা রয়েছে সেটাকে মাথায় রেখেই এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, বাট হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার একটা সাইটের নাম যেটা প্রথমে আবিষ্কৃত হয়েছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24 কী রয়েছে দেখো, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার সাইটগুলির মধ্যে কোনটির প্রমাণ থাকে জল সংরক্ষণের। কোশ্চেনটা ভালোভাবে পড়ো, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার সাইটগুলির মধ্যে কোনটি প্রমাণ থাকে জল সংরক্ষণের। জল যে সংরক্ষণ করতো সিন্ধু সভ্যতার মানুষেরা, তার প্রমাণ আমরা কোন সাইটে পাই তাই এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশন বি, ধোলাভিরা। দেখো কোশ্চেন ট্রান্সলেট করতে গিয়ে একটু ভাষার এদিক ওদিক হবেই, ঠিক আছে। একজ্যাক্ট তো ভাষা তৈরি করতে পারি না, যদি এটাকে খুব সহজভাবে নিজের ভাষায় বলতাম তো হয়তো পরীক্ষার প্যাটার্নটা আসতো না, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু পেঁচালোভাবেই থাকবে কোশ্চেনটা, পরীক্ষায় কখনোই জিজ্ঞেস করবে না সিন্ধু সভ্যতার কোন সাইটে জল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়, এইভাবে কোশ্চেন কখনোই জিজ্ঞেস করবে না, ঠিক আছে। ওরাও জানে যে একটু যদি ঘুরিয়ে দিই তাহলে স্টুডেন্টের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে, স্টুডেন্ট কীভাবে সঠিক উত্তর করবে সেটা দেখার জন্যই তারা কোশ্চেনকে ঘুরিয়ে দেয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, ধোলাভিরা হবে এখানে রাইট অপশান। ওকে, সিন্ধু সভ্যতার যে সাইট জল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায় সেটা হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার সাইট, এটি তার পানি পরিচালনা সিস্টেমের জন্য বিখ্যাত, যা এই বিস্তীর্ণ অঞ্চলে গুরুত্ব ছিল। এই যে কচ্ছের রণ, এটা একটা কিন্তু মরুভূমি, মনে রাখবে, ঠিক আছে, মরুভূমি টাইপের এলাকা, তো সেইখানে জল সংরক্ষণের ভাবনা চিন্তা ছিল। ভাবো তাহলে কী লেভেলের উন্নতি ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পার্সেন্টটা, ঠিক আছে। আমরা ভাবি যে আমরা এখন বিশাল উন্নতি করেছি বা মানুষের এটা সব থেকে পিক পয়েন্ট চলছে সাকসেসের, বাট আমার মনে হয় না, ঠিক আছে। কারণ এশিয়ান হিস্ট্রিতে আমরা কিছুগুলো জিনিস দেখি, যে জিনিসগুলো দেখার পর আমার মনে হয় যে সেটাই আমাদের মানব জাতির সব থেকে উন্নত সময় ছিল, ঠিক আছে, যার এখনও আমরা মানে বিকল্প বার করতে পারিনি, ঠিক আছে। এশিয়ান হিস্ট্রিতে কিছুগুলো মন্দির যেগুলো এখনও বারবার সায়েন্সকে প্রমাণ দেয়, বারবার সায়েন্সকে টক্কর দেয়, বারবার সায়েন্সকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে। তো ওই জন্য আমার ব্যক্তিগত মনে হয় যে আমাদের এশিয়ান হিস্ট্রিতে যে টাইমটা সেটাই সেরা টাইম, ঠিক আছে। নেক্সট, ধোলাভিরা একটি ঐতিহাসিক স্থান কোন কালক্ষেপের সাথে সম্পর্কিত। আচ্ছা, যে সময় বলা হচ্ছে, দেখো এই ভাষাগুলো ইজি করা যাবে, আমি এভাবেও লিখতে পারি যে ধোলাভিরা একটা ঐতিহাসিক স্থান যেটা কোন সমসাময়িক
সময়কে নির্ধারণ করে বা তুলে ধরে এভাবে বলা যেতে পারে। বাট সেক্ষেত্রে ভাষাটা ইজি হয়ে যাবে বা মনে হবে যে কোশ্চেনটা একদম ইজি, কিন্তু এখানে এই যে ভাষাটা কালক্ষেপ, ঠিক আছে, এই কালক্ষেপটা কিন্তু ভালো একটা জটিল ভাষা। এই জটিল ভাষার জন্য এখানে কোশ্চেনটার আনসারটা অনেকেই ভুল করতে পারে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, সিন্ধু সভ্যতা। ঠিক আছে, কালক্ষেপ মিন্স সময়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, টাইমের কথা। নেক্সট হচ্ছে সুরকোটাডার ঐতিহাসিক স্থল কোন রাজ্যে অবস্থিত? সুরকোটাডার, ঠিক আছে, ঐতিহাসিক স্থল কোন রাজ্যে অবস্থিত বলো? এখানে তোমার রাইট আনসার হবে অপশন ডি, গুজরাট হবে এখানে রাইট আনসার। নেক্সট কি রয়েছে অপশন, আচ্ছা এখানে ডিটেলসটা রয়েছে দেখো। সুরকোটাডা একটি ঐতিহাসিক স্থল যা সিন্ধু সভ্যতারই অংশ। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত এবং 1964-তে জেপি যোশী দ্বারা এটাকে খনন কার্য প্রথম করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার হরপ্পা সভ্যতার মুহূর্ত কল্পিত ছিল কোন প্রাণীর সিলেতে? আচ্ছা এটা সিল মানে এখানে পাথর হবে, এটা পাথর হবে, ঠিক আছে, পাথর হলে এই ভাষাটা ভালো লাগতো। হরপ্পা সভ্যতার মুহূর্ত কল্পিত ছিল প্রাণীর কোন পাথরের? প্রাণীর সিলে। আচ্ছা এখানে না না, আমাদের কোনো জায়গাতে মিসিং কিছু একটা হয়ে গেছে এখানে কোশ্চেনে। হরপ্পান সভ্যতার যে মুহূর্ত কল্পিত ছিল কোন প্রাণীর সিলে? আচ্ছা এটা এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা যেতে পারতো যে হরপ্পা সভ্যতার কোন সাইটে আমরা প্রাণীর যে কল্পিত মূর্তির ছবি সেটা দেখতে পাই, ঠিক আছে, বা বলা যেতে পারে হরপ্পা সভ্যতার যে ছবিগুলো সেগুলো হচ্ছে কোন প্রাণীর, এটাও বলা যেতে পারে, ঠিক আছে। এটাই ঠিক হবে যে হরপ্পা সভ্যতার যে কল্পিত মূর্তিগুলো রয়েছে সেগুলো কোন প্রাণীর ধরা হয়, ঠিক আছে, পাথরের উপর যে কল্পিত মূর্তিগুলো রয়েছে সেগুলো কোন প্রাণীর। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ষাঁড়, ঠিক আছে, ষাঁড়ের ছবি হিসাবে সেগুলোকে গেস করা হয়। ওকে, হরপ্পা সভ্যতার শিলাগুলিতে হাতি, তোমার হচ্ছে এটা গেঁড়া এবং ষাঁড়ের মতো কিছু প্রাণীর চিত্র পাওয়া যায়, ঠিক আছে। সেই সময় কিন্তু মানে এই যে আমরা এখন যেমন এই যে ছাগল, ঠিক আছে, মানে যেটা তোমরা চিকেন মাটন বলছো, এই জিনিসগুলো কিন্তু তৎকালীন সময় ছিল না, ঠিক আছে, এগুলো সময়ের সাথে সৃষ্টি হওয়া জীব। তৎকালীন সময়ে কিন্তু এই রকমই জীব ছিল, ষাঁড়, সিংহ, শিয়াল, হরিণ, হাতি, ঘোড়া, এই জিনিসগুলো ছিল, ঠিক আছে। তো নেক্সট কিছু কিছু জীব পরবর্তীতে অভিব্যক্তির ফলে তৈরি হয়েছে, অভিব্যক্তির ফলে তৈরি হয়েছে, এটা বায়োলজিতে আমরা আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28, নিম্নলিখিত হরপ্পান সাইটের মধ্যে কোনটি শিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়? ঠিক আছে, বলো শিল্প উৎপাদনের সাথে কোন সাইটটা যুক্ত নয়। এখানে কোশ্চেন নাম্বার 28, এখানে 28-এর রাইট অ্যান্সার কী হবে বলো? অপশান বি, মান্ডা কিন্তু শিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়। দেখো মান্ডা হরপ্পান সাইট যা শিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়, অপরদিকে চান্দুহারও একটি শিল্প উৎপাদন অন্যতম, হারাপ্পান সাইটও একটা শিল্প উৎপাদন অন্যতম, ঠিক আছে, যেখানে মৌরাজ তৈরি, সেল কাটা, ধাতু শিল্পন, সিল তৈরি এইসবগুলো শেখানো হতো। নেক্সট সিন্ধু সভ্যতার বংশানুক্রমে বা বলা যেতে পারে সিন্ধু সভ্যতার বংশে ড্যাশ বৎসর পুরাতন এবং দক্ষিণের অধীনে গঙ্গা ভ্যালির প্রায় অংশ ছড়িয়ে রয়েছে। আচ্ছা ওই যে সিন্ধু সভ্যতার যে বংশে কত বছর পুরাতন দক্ষিণের অধীনে গঙ্গা ভ্যালির প্রায় অংশ ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, গঙ্গা ভ্যালির প্রায় অংশ ছড়িয়ে রয়েছে সিন্ধু সভ্যতার বংশে। এটাতে রাইট আনসার হয়ে যাবে তোমার অপশান সি, ঠিক আছে, 3000 বেশি, 3000 বেশি। নেক্সট যাওয়ার আগে এখানে ইনফরমেশনটা দেখে নিই একটু আমরা। ইন্ডাস ভ্যালি সভ্যতার সাময়িক যে সময় সেটা লেগেছে তোমার 2600 বিসি থেকে তোমার 1900 বিসি, সেই সময়টা দেওয়া রয়েছে জাস্ট এখানে। আচ্ছা নেক্সট যে সভ্যতা 5000 পূর্বকালে মালবানের দক্ষিণে এবং গঙ্গা ভ্যালির প্রান্ত
পর্যন্ত উন্নয়ন পায় সেই সভ্যতার নাম কি? ঠিক আছে, মানে সিম্পলি যদি বলা যায় তো 5000 খ্রিস্টপূর্বাব্দে মালবানের দক্ষিণ এবং গঙ্গা ভ্যালির যে প্রান্ত, সেখানে আমরা যে সাইটের প্রমাণ পাই সেই সাইটটার কী নাম বা সেই সভ্যতাটা কী নাম, যে সভ্যতাটা আমরা প্রমাণ পাই সেটা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান কি, অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার, সিন্ধু। ঠিক আছে, অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। সিন্ধু ভ্যালির সভ্যতা 5000 পূর্বকালে মালবানের দক্ষিণ এবং গঙ্গা ভ্যালির প্রান্তে উন্নয়ন পেয়েছিল। নেক্সট হচ্ছে তোমার হরপ্পা সভ্যতা আজ থেকে 2500 পূর্বকালের। এখানে বিসি লিখলে ভালো ছিল ব্যাপারটা। ঠিক আছে, হরপ্পান সভ্যতা আজ থেকে 2500 বিসি আগে, আজকে তাদেরকে আমরা কি বলি? আচ্ছা, কোশ্চেনটাতে এখানে বলা হচ্ছে যে হরপ্পা সভ্যতার যে বর্তমান লোকেশন সেটা কোথায়। ঠিক আছে, সেটাই জিজ্ঞেস করছে। হরপ্পা সভ্যতার বর্তমান লোকেশন হচ্ছে অপশান বি, পশ্চিম ভারত এবং পাকিস্তান। হরপ্পা সভ্যতা আজ থেকে তোমার হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দের সভ্যতা, যেটা পশ্চিম ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রসারিত। অ্যাকচুয়ালি পশ্চিম ভারত বলতে তোমার আফগানিস্তান, কাজাকিস্তান এই জায়গাগুলোকে বোঝা যাচ্ছে, কিছু ইরাকের অংশ। ওকে, নেক্সট, সিন্ধু উপত্যকার সভ্যতা কী সভ্যতা? তামা যুগের, লোহা যুগের, অক্ষকালের সভ্যতা কোনটা? তো সিন্ধু সভ্যতার মানুষেরা তামার ব্যবহার জানতো কি জানতো না? তারা তামা, লোহা বা অক্ষের ব্যবহার জানতো। তারা যেটা জানতো সেটা হচ্ছে তামার ব্যবহার জানতো, সরি ব্রোঞ্জের ব্যবহার জানতো, তাই সেটাকে ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয় সিন্ধু সভ্যতাকে। ওকে, নেক্সট এখানে দেখো ইনফরমেশনটা, সিন্ধু উপত্যকার সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা হিসাবে পরিচিত। এই সভ্যতার প্রথম ধাতু ছিল তামা এবং টিনের মিশ্রণ। সিন্ধু উপত্যকা সভ্যতার 1400টি কেন্দ্র প্রাপ্ত, যেগুলির মধ্যে 925টি ভারতের অন্তর্গত, এবং এই সভ্যতা সিন্ধু নদী ও তার শাখাসমূহের আশেপাশে প্রচলিত ছিল। নেক্সট হচ্ছে সিন্ধু উপত্যকা ভারতের, আচ্ছা কি বলা হচ্ছে, সিন্ধু উপত্যকা ভারতের, চলো ঠিকই রয়েছে। সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষেরা কি করে তামা ও টিন মিশ্রণ তৈরি করতো, এখানে বলা হচ্ছে। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষেরা কি করে তামা ও টিন মিশ্রণ তৈরি করত, বা কি করে বলা যেতে পারে তারা তামা এবং টিন মিশিয়ে নতুন একটা জিনিস তৈরি করতো। ঠিক আছে, তো কোশ্চেন সেট আপটা এটাও একটু গোলমাল রয়েছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এভাবে জিজ্ঞেস করা সহজ হতো যে সিন্ধু সভ্যতার মানুষেরা তামা আর টিন মিশিয়ে কোন ধাতু তৈরি করতো। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট। তো যাই হোক, আলটিমেট যেটা উদ্দেশ্য আমার সেটা হচ্ছে যে তোমাদের একটা ধারণা পৌঁছে দেওয়া যে এক্স্যাক্ট কোশ্চেনটা কী জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, দেখো রেলের পরীক্ষা তো বিভিন্ন ভাষায় হয়। ঠিক আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, সাউথেরগুলো সাউথের ভাষায় পরীক্ষা দিয়েছে, তোমার নর্থেরগুলো নর্থের ভাষায় দিয়েছে, ইস্টেরগুলো ইস্টের ভাষায় দিয়েছে, ওয়েস্টগুলো ওয়েস্টের ভাষায় দিয়েছে, সবাই নিজের নিজের ভাষায়। তো ইংলিশটা বাই ডিফল্ট অনেকের থাকে, ঠিক আছে, অনেকের আবার থাকে না। তো যার ক্ষেত্রে দেখবে তোমরা ওয়াইটিসির বইতেও অনেক কোশ্চেনের যে এক্সাক্ট মানে সেটা ঘুরিয়ে তোমরা ঠিক বুঝতে পারবে না বিষয়টা। ঠিক আছে, তো ওই জন্য তোমার বাংলাতেও আমার ট্রান্সলেটের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, বিষয়টা যে কীভাবে লিখলে এটাকে এক্সাক্ট করা যায়। আর সঠিক তোমার যদি বলা যায় তো পরীক্ষকও জিনিসটাকে ঘুরিয়েই লিখেছেন, যাতে করে স্টুডেন্টদের মধ্যে একটা পাজেল সৃষ্টি হয়। যাই হোক, দেখো কোশ্চেন নাম্বার 34, প্রশ্নগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ নয়? তো এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে তোমার? আজমগড়। ঠিক আছে, হ্যাঁ আজমগড় বলে তো কোনো নাম আমরা শুনিনি। ঠিক আছে, সিন্ধু সভ্যতার এগুলো কালীবঙ্গাল, হরপ্পা, মহেন্দ্রগড় তিনটেই শুনেছি, তাহলে রাইট অ্যান্সার অপশান ডি। আজমগড় সিন্ধু সভ্যতার অংশ নয়। সিন্ধু সভ্যতা ছিল একটি শহরী সভ্যতা। সিন্ধু সভ্যতার প্রধান যে স্থানগুলি মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল, বনওয়ালি, ধোলাভিরা, রাখিগড়ি, কালীবঙ্গা। ঠিক আছে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, তাই আর আলোচনা করছি না আমি এখানে। নেক্সট হচ্ছে হরপ্পার মানুষগুলি নিম্নলিখিত দেবতার মধ্যে কার পূজা করতো না? ঠিক আছে, কোন দেবতার পূজা হরপ্পার মানুষেরা করতো না বলো? এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, বিষ্ণুর পূজা করতো না। হরপ্পার সভ্যতার মানুষগুলো বিষ্ণু পূজা করতো না। একটি
শাস্তিকা ত্রিমুখী মানুষের টানা প্রদর্শিত একটি স্ট্যাম্প দেখাচ্ছে যেখানে যোগাসনে রাজাসনে উপবেশ করেছেন, যা মূলরূপে কি বলা যেতে পারে, মূলরূপে বিশ্বাস করা হয় নিশ্চিত একটি স্বস্তিকা রেখা, যার ডান পাশে হাতি ও বাঘের চিহ্ন এবং বাম পাশে গেন্ডা ও মহিষের চিহ্ন। হরপ্পা সভ্যতার মানুষগুলির ভূমিকা দেবীকে উর্বরতার দেবী হিসাবে মনোনয়ন করত। মানে আমরা যে দেখো এই যেমন পরবর্তীতে যদি বলা যায়, ঠিক আছে, আমরা জানি রামায়ণ মহাভারতের ক্ষেত্রে ভগবান রাম, ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ, এগুলো তো একটা অবতার, ঠিক আছে। তো তৎকালীন সময়ে কিন্তু সেই অবতারের আমরা কোনো প্রমাণ পাই না, ঠিক আছে। তো তখন কিন্তু বিষ্ণুর পূজার আমরা কোনো একটা প্রমাণ পাই না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে ধর্ম, ঠিক আছে, ধর্মের মধ্যে সবথেকে যেটা হচ্ছে প্রাচীন ধর্ম সেটা হিন্দু ধর্ম, ঠিক আছে। আর এর প্রমাণ এক্সাক্ট করাই যায় না যে এটা কত পুরানো, ঠিক আছে। এর মানে যদি তুমি এখন রিসেন্টলি একটা কোথায় মন্দিরে পাওয়া গেছে চায়নার কোন স্থানে ভগবান শিবের মূর্তি, যে মূর্তিটা দাবি করা হচ্ছে যে আজ থেকে তোমার 2,28,000 বছর আগের, মানে রেডিও ইয়েতে তোমার কি বলো ওটাকে, ঠিক এক্সাক্ট নামটা আমার মনে আসছে, কার্বন ডেটিংয়ে জানা গেছে, ঠিক আছে। নাসাতে গুগলে সার্চ করবে দেখবে, ঠিক নামটা আমার মনে আসছে না, তোমরা সার্চ করার পর আমার মনে হচ্ছে ডাটাটাও একটু ঠিকঠাক মাথায় আসছে না। আমি রিসেন্টলি জিনিসটা লক্ষ্য করলাম, ঠিক আছে, আর্টিকেলটা আমিও রিসেন্টলি পড়ছিলাম। তো এবার যদি আমরা ধরি আর্যদের আসা, তারপরে হিন্দু ধর্মের আবিষ্কার, তাহলে এই মূর্তিটা এত পুরনো হয় কীভাবে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে রয়েছে, আর হিন্দু ধর্মেরই তো দেবী বা দেবতাদের মধ্যে একজন হচ্ছে ভগবান শিব, ঠিক আছে। তো এই জন্য হিন্দু ধর্মের এক্সাক্ট একটা ডেট বলা মানে বড় কঠিন বিষয়, ঠিক আছে, প্রাচীন ধর্ম। আর এটা অনেকটা সায়েন্টিফিক রিলেটেড রয়েছে রিলিজনটা, ঠিক আছে, যদি ডিপলি দেখো তাহলে। যাই হোক, দেখো বিষয় হচ্ছে যে কোশ্চেন নাম্বার 36 কী বলছে, সিন্ধু সভ্যতার জনগণ পূজা করতেন, কিসের পূজা করতেন সিন্ধু সভ্যতার জনগণ? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পশুপতি, ঠিক আছে, অপশান ডি পশুপতি। দেখো এই যে আবার পশুপতি, পশুপতির নামটাও কিন্তু ভগবান শিবের একটা অপর নাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো মানে আলোচনা করলে শেষ হবে না, তর্ক বিতর্ক হতে চলতেই থাকবে কন্টিনিউ। তো জিনিসগুলো যত পড়ি তত ইন্টারেস্ট লাগে, ঠিক আছে, পড়বে জিনিসগুলো ইন্টারেস্টের জন্য, ঠিক আছে। যে কোনো বিষয়ে দেখো একটা কথা তোমাদেরকে বলি, ঠিক আছে, স্টুডেন্ট হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যেটাই হোক, যে ধর্ম নিয়ে কখনোই কোনো জায়গাতে তর্কে যাবে না, ঠিক আছে। ধর্ম নিয়ে তর্কে যাওয়া থেকে মূর্খামি আর কিছু নেই। ধর্ম নিয়ে তর্কে যাওয়ার আগে জাস্ট তুমি শুনবে, শোনার পর সেটা নিয়ে তুমি রিসার্চ করবে, যে কোনো কিছু, যে কোনো রিলিজন হোক, ঠিক আছে। কেউ কিছু বললো, জাস্ট তুমি সেটা, এখন তোমার হাতে মোবাইল গুগল রয়েছে, তুমি রিসার্চ করো জিনিসটা সঠিক নাকি মিথ্যা যাচাই করো, দেন সেটা সম্পর্কে তুমি রিসার্চ করে তারপরে কথা বলো। বাট সঙ্গে সঙ্গেই কোনো কিছুতে তর্কে যাবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। যত তর্কে যাবে তত তুমি বোকা হয়ে যাবে এবং আলটিমেট তোমার এক ভালো সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। কোনো একটা ব্যক্তির সাথে তুমি তর্ক করবে, সম্পর্কটা তোমার নষ্ট হয়ে যাবে। সো এটা মাথায় রাখবে, ঠিক আছে। ধর্ম খুবই ইমোশনাল জিনিস, ঠিক আছে, এটা সব সেন্টিমেন্টাল জিনিস। এই জিনিসটাতে মানুষ একদম মানে অন্তরাত্মার সাথে জড়িয়ে, ঠিক আছে, সবাই নিজের নিজের রিলিজনের সাথে। সো এটাতে কখনোই তর্কে যেও না। যাই হোক, তো আজকের সেশন আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে আজকের সেশনের ফিডব্যাক জানাবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে। আর এইভাবে সেশন প্রত্যেক দিন তোমাদের জন্য প্রোভাইড করানো হবে। তোমরা একটাই কাজ করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা রেলে প্রিপারেশান নিচ্ছে বা আদার্স কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশানে যারা সিরিয়াস, তাদের প্রত্যেককেই চ্যানেলে যুক্ত করো, এই খবরটা তোমরা পৌঁছে দাও। আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় তো ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলে যাদের সত্যিকারের এই ভিডিওটা প্রয়োজন। আর যদি তোমার ক্লাস সম্পর্কে কোনো ফিডব্যাক জানানোর প্রয়োজন থাকে, ক্লাসের কোয়ালিটি বলো, কন্টেন্ট কোয়ালিটি বলো বা পড়ানোর টেকনিক বলো, যা কিছুই হোক না কেন, যদি তোমার কোনো মন্তব্য থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর যে সমস্ত বিষয় তোমাদেরকে মাঝে আমি 2-4টে কোশ্চেন করেছি, সেই কোশ্চেনগুলোরও আনসার তোমরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে।
ঠিক আছে, আমি প্রত্যেকের কমেন্ট তোমাদের পড়ে থাকি এবং ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা আগে না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।